continue, consider an inductor circuit. হ্যাঁ, একটা পিওর ইন্ডাক্টর রয়েছে, and that is connected to an AC, একটা অল্টারনেটিভ ভোল্টেজ সোর্স বা একটা অল্টারনেটিভ কারেন্টের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে। তোমরা পড়েছো যে কোন একটা ইন্ডাক্টরের মধ্যে যদি ডিসি পাঠানো হয়, ডিসি মানে কি এর কোনো রকম টাইম ভেরিয়েশন নেই, তাহলে তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সটা টাইমের রেসপেক্টে চেঞ্জ করবে না, এর অ্যাক্রসে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হবে না, ইএমএফ ইনডিউসড হবে না। অন দি আদার হ্যান্ড, কারেন্টটা যদি টাইম ভেরিং হয়, তাহলে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফ্লাক্সটা উইল ভেরি উইথ রেসপেক্ট টু টাইম। As a consequence, some induced EMF will be developed. হ্যাঁ, এই আইডিয়াটাকেই আমরা কাজে লাগাতে পারি। Consider some alternating current I0 sin omega t is passing through an inductor of inductance L. So what will be the voltage drop across the inductor? That is given by L into di dt. একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে আমরা লিখতে পারি as L di dt. You have the expression for I as I0 sin omega t. Take the differentiation to obtain the value as I0 omega into cosine omega t. Fine. I0 omega into cosine omega t. ক্লিয়ার? তাহলে VT ভোল্টেজটা কত দেখছো, সামথিং ইনটু কোসাইন ওমেগা টি। কোসাইন ওমেগা টিটা তো একটা নাম্বার জাস্ট, তাহলে এখানে যেটা রয়েছে সেটা রিপ্রেজেন্টস দি অ্যামপ্লিটিউড অফ দি ভোল্টেজ। কোসাইন ওমেগা টির যে মাল্টিপ্লায়ার, যে কোএফিসিয়েন্টটা, সেইটা তাহলে ভোল্টেজকে রিপ্রেজেন্ট করছে ডাইমেনশনালি, অ্যামপ্লিটিউড অফ দি ভোল্টেজ সেইটাকে রিপ্রেজেন্ট করছে। আরো ভালো করে দেখো, এর মধ্যে কি একটা পার্ট কারেন্ট, তাহলে এই কারেন্টটাকে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করলে ভোল্টেজ পাচ্ছি, তাহলে এই কিছু একটা রিপ্রেজেন্টস ডাইমেনশনালি সাম রেসিস্ট্যান্স। এটাকে তো রেসিস্ট্যান্স বলা হয় না, এটাকে রিঅ্যাক্ট্যান্স বলা হয়। হ্যাঁ, আমরা এখানে এই ওমেগা এলটাকে যদি দেখি, ওমেগা এল হ্যাজ দি সেম ডাইমেনশন অ্যাজ দি রেসিস্ট্যান্স হ্যাজ। এই ওমেগা এলটাকে এক্স এল এইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই এক্স এলটা কি বলা হয়, এক্সেলটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ, এক্সেলটাকে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলা হয়। এবার এইটাকে আরেকটু করো, স্টাডি করো, দেখো I0 ইন্টু এক্সেল, সেটাকে সাম V0 দিয়ে লেখা হলো। কোসাইন ওমেগা টি যেমন ছিল রইলো। এবার কোসাইন ওমেগা টিটাকে আমরা রিরাইট করতে পারি অ্যাজ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। তাহলে দেখছো যে ইনস্ট্যান্টেনিয়াস ফেজ অফ দি কারেন্ট ইজ ওমেগা টি, while the instantaneous phase of the voltage is omega t plus pi by 2. So you see there is a difference. হ্যাঁ, আরো ক্লিয়ারলি যদি বলতে হয়, দেখতে পাচ্ছ ভোল্টেজের যে ফেজটা সেটা লিড করছে দেন দি কারেন্ট। তাহলে we conclude that the current, the voltage in an inductor leads the current by a phase pi by 2. এখানে সেই জিনিসটা কি দেখানো আছে ছবিটা থেকে দেখো, একটা ভোল্টেজ আর একটা কারেন্ট, দুটোকেই টাইমের রেসপেক্টিভ ওমেগা টি রেসপেক্টে প্লট করছি। দেখছো কারেন্টটা যখন ম্যাক্সিমাম, পাই বাই 2 ফেজ ডিফারেন্স, তো কাজেই এটা বোঝা যাচ্ছে না, যখন ভোল্টেজটা 0 কারেন্টটা তখন ম্যাক্সিমাম, কারেন্টটা যখন 0 ভোল্টেজটা তখন মিনিমাম। হ্যাঁ, একটা পাই বাই 2 ফেজ ল্যাগ এদের মধ্যে রয়েছে। So we conclude that the voltage leads the current by a phase pi by 2 in a pure inductive circuit. Next topic is capacitor circuit. পরের টপিকটা হচ্ছে ক্যাপাসিটর সার্কিট। ক্যাপাসিটর সার্কিট মানে জাস্ট একটা ক্যাপাসিটর, সেটা কানেক্টেড ইন সিরিজ এবং দ্যাট ইজ ফেড টু অ্যান এসি। একটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে একটা এসি পাঠানো হচ্ছে, একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা অল্টারনেটিং ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি। তাহলে কারেন্টটা কি হবে? প্রথমেই বলে রাখি যে তোমরা জানো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কোনো ডিসি ফ্লো করতে পারে না। ইনফ্যাক্ট কারেন্ট বলতে আমরা যেটা বুঝি, সেই কারেন্টটা কিন্তু ক্যাপাসিটরের মধ্যে থাকে না। কারেন্ট বলতে আমরা বেসিক্যালি ফ্লো অফ চার্জকে বুঝি। হ্যাঁ, ক্যাপাসিটরের মধ্যে তো কোনো রকম কন্ডাক্টর নেই, ক্যাপাসিটরের মধ্যে বেসিক্যালি ডাইইলেকট্রিক বা ইনসুলেটর রয়েছে। এই ইনসুলেটিং মেটেরিয়ালটার মধ্যে দিয়ে কোনো রকম চার্জ, ফ্রি চার্জ গুলো ফ্লো করতে পারে না। কাজে কনভেনশনাল কারেন্ট ক্যান নট ফ্লো through a capacitor, but there exists some current which we call the displacement current. এটা আমরা যখন ওই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ম্যাক্সওয়েল রিলেশন এই টপিকটাতে যাব, সেখানে এটা ডিসকাস করব। ক্যাপাসিটরের মধ্যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকতে পারে। যদি এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটাকে থাকতে হয়, তাহলে কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রসে যে পটেনশিয়াল ডিফারেন্স সেইটা টাইম ভ্যারিং হতে হবে। হ্যাঁ, টাইম ভ্যারিং হলে তবেই কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্টটা থাকা উচিত। কাজেই a capacitor does not respond
টু এ ডিসি, একটা ডিসি যদি ক্যাপাসিটর একটা অ্যাপ্লাই করা হয়, ক্যাপাসিটরটা বেসিক্যালি একটা ইনসুলেটর হিসাবে কাজ করে। অন দি আদার হ্যান্ড যদি একটা এসি অ্যাপ্লাই করা হয় তাহলে এটা কারেন্টের কন্টিনিউয়েশন এর মধ্যে কারেন্ট থাকতে পারে, সেই কারেন্টটাকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলে থাকি। ওকে, তো এইরকম ধরনের একটা ভোল্টেজ ধরো অ্যাপ্লাই করা হলো একটা ক্যাপাসিটর, the voltage is V0 sin omega t, that V0 is the amplitude of the voltage. Now what will be the charge stored in each plate of the capacitor? ক্যাপাসিটরের প্রত্যেকটা প্লেটে যে চার্জটা স্টোরড হবে তার ম্যাগনিটিউডটা is given by C into V, that is C V0 into sin omega t। তাহলে করেসপন্ডিং কারেন্টটা কিভাবে লিখবো? কারেন্টটাকে লিখবো as dq/dt। হ্যাঁ, কারেন্টটা হচ্ছে dq/dt, that is C omega V0 into cosine omega t। এটাই হচ্ছে কারেন্ট। হ্যাঁ, এবার আগের মতো একদম সিমিলার ম্যানারে জিনিসটাকে স্টাডি করো। যদি তোমার কারেন্টের এক্সপ্রেশন এইটা হয়, কোসাইন ওমেগা টিটা জাস্ট একটা নাম্বার, একটা ফ্যাক্টর, তাহলে এই মাল্টিপ্লায়ারটা, এই কোএফিসিয়েন্টটা ডাইমেনশনালি কারেন্টকে রিপ্রেজেন্ট করে। আবার তার মধ্যে একটা ভোল্টেজ দেখতে পাচ্ছ, তাহলে বাকি যে পার্টটা সেইটা কি তোমার রেসিপ্রোকাল অফ দি রেসিস্ট্যান্স, ডাইমেনশনালি সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। we can write down the term as V0 by 1 by omega c। V0 টা কি ভোল্টেজ, তাহলে 1 by omega c টা ডাইমেনশনালি রেসিস্ট্যান্স কে রিপ্রেজেন্ট করে। we call this value as capacitive reactance। আগে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা একটা টার্ম পেলাম যেটাকে কি বলেছিলাম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটরের ক্ষেত্রে আইডেন্টিক্যাল একটা টার্ম পেলাম যেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ওইখানে দেখেছো যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ দি এসি। ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ে ইট অফার্স হায়ার রেসিস্ট্যান্স, ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ে তাহলে এটা হায়ার রেসিস্ট্যান্স অ্যাপ্লাই করে। ওমেগাটা যদি টেন্ডস টু 0 হয়, একটা ডিসির কথা যদি কনসিডার করো, দিস বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ এ শর্ট, এটা শর্ট হিসাবে কাজ করে, ইম্পিডেন্সটা বা রিঅ্যাকট্যান্সটা 0 হয়ে যায়। অন দি আদার হ্যান্ড ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ রিঅ্যাকট্যান্সটা 1 বাই ওমেগা সি। হ্যাঁ, তাহলে ইনভার্স ডিপেন্ডেন্স উইথ দি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা যত বাড়বে রিঅ্যাকট্যান্সটা তত কমবে। তাহলে ইট অফার্স শর্ট, এটা শর্ট হিসাবে কাজ করবে টু ভেরি হাই ফ্রিকোয়েন্সি এসি। হাই ফ্রিকোয়েন্সি এসির জন্য এটা কিন্তু ভেরি স্মল রিঅ্যাকট্যান্স অফার করে। On the other hand, it blocks DC. ওমেগাটা যদি ক্লোজ টু 0 হয়, ইম্পিডেন্সটা বা রিঅ্যাকট্যান্সটা দেখতে পাচ্ছ টেন্ডস টু ইনফিনিটি। যাই হোক, এবার এই টার্মটাকে আবার যদি রিরাইট করো কোসাইন ওমেগা টি, এটাকে আমরা রিরাইট করতে পারি অ্যাজ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। সো আই টি ইকুয়ালস টু I0 ইনটু সাইন ওমেগা টি পাই বাই 2। এবার কম্পেয়ার করে দেখো, অল্টারনেটিং ভোল্টেজ যেটা নিয়েছিলাম তার ইনস্ট্যান্টেনিয়াস ফেজ হচ্ছে ওমেগা টি, আর যে কারেন্ট আমরা পেলাম তার ইনস্ট্যান্টেনিয়াস ফেজটা হচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই 2। সো ইউ সি এগেইন দেয়ার ইজ এ ফেজ ডিফারেন্স অফ পাই বাই 2, but in this case you see the phase of the current is ahead of the phase of the voltage। অর্থাৎ এই ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে, পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজকে লিড করে বাই এ ফেজ 90 ডিগ্রি। হ্যাঁ, সেটাই এখানে তোমার দেখানো হয়েছে একটা পিওর ক্যাপাসিটর। এবার দেখো এখানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ রিলেশনশিপটাকে দেখানো হয়েছে। যেটা ব্লু দিয়ে দেখতে পাচ্ছ সেইটা কারেন্ট, রেড দিয়ে যেটা দেখতে পাচ্ছ সেইটা ভোল্টেজ। কারেন্টটা কোসাইন আর ভোল্টেজটা হচ্ছে তোমার সাইন। এইটাই এখান পর্যন্ত যেগুলো বললাম, কোনো ডাউট যদি থাকে বলো। এই আইডিয়াটা ক্লিয়ার হলো? এখান থেকে যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটার কথা বললাম, দেখতে পাচ্ছ যে এই রিঅ্যাকট্যান্স গুলো থেকে আমরা আর্গু করতে পারি যে হাই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন, লো ফ্রিকোয়েন্সি বা ডিসি ক্ষেত্রে রেসপন্সটা কেমন। ওমেগাটা যদি ক্লোজ টু 0 হয় তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 0, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা ইনফিনিটি। অন দি আদার হ্যান্ড ওমেগাটা যদি ভেরি লার্জ হয় তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা ইজ ভেরি লার্জ, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা ইজ ভেরি স্মল। তাহলে একটা ক্যাপাসিটর বেসিক্যালি হাই ফ্রিকোয়েন্সি এসির কাছে শর্ট হিসাবে কাজ করে, whereas একটা ইন্ডাক্টর লো ফ্রিকোয়েন্সি এসির ক্ষেত্রে শর্ট হিসাবে কাজ করে। শর্ট মানে হচ্ছে অলমোস্ট জিরো রেসিস্ট্যান্স। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যালো? না স্যার, নেই কোনো কোশ্চেন।
আর কারো কোনো কোয়েশ্চেন? পঙ্কজ, ফলো করতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার, করতে পারছি। শোনা যাচ্ছে ওখান থেকে? হ্যাঁ স্যার। গুড। ছন্দক, ছন্দক পারছো ফলো করতে? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হুম। ওকে। বাকিদের তো মোটামুটি দেখি প্রত্যেকদিন, তোমাদের খুব রেয়ার দেখি আর কি। যাই হোক, মানে এগুলো খুব এলিমেন্টারি জিনিস, হ্যাঁ, এগুলো তোমরা আগেই পড়েছো। এবার আমরা এই আইডিয়াটা থেকেই আরেকটু এগোবো, জিনিসটাকে ফেজার দিয়ে রিপ্রেজেন্ট করবো আর কি, ফেজার ডায়াগ্রাম। ফেজার বলতে কি বোঝায়? ফেজার বেসিক্যালি তোমার একটা কোয়ান্টিটি যার একটা ডেফিনাইট ম্যাগনিটিউড রয়েছে বা অ্যামপ্লিটিউড রয়েছে এবং একটা ফেজ রয়েছে, হ্যাঁ, সেটা কি ফেজার বলা হয়। আমরা এখানে যে এতক্ষণ পর্যন্ত কারেন্ট ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ এইগুলো বলে আসছি, খেয়াল করে দেখো অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কারেন্ট কত এইটা বলতে গেলে কিন্তু আমাকে প্যারালালি দুটো জিনিসকে মেনশন করতে হবে। একটা অল্টারনেটিং সার্কিটে কারেন্ট এই কথাটাকে যদি বলতে হয়, সাইমালটেনিয়াসলি আমাকে দুটো জিনিস মেনশন করতে হবে। একটা হচ্ছে যে অ্যামপ্লিটিউডটা কত, আর আরেকটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফেজটা কত। হ্যাঁ, কাজেই এই কোয়ান্টিটিটার দুটো প্রপার্টি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর হচ্ছে তার ফেজ। এই ধরনের কোয়ান্টিটি গুলোকে আমরা ফেজার বলে থাকি। হ্যাঁ, আমরা যখন রেসিস্ট্যান্সটা পড়লাম, সেই রেসিস্টারের ক্ষেত্রে দেখলাম যে কারেন্টটা যদি I0 সাইন ওমেগা টি হয়, তাহলে ভোল্টেজটাকে লেখা যায় অ্যাজ V0 সাইন ওমেগা টি। অর্থাৎ কারেন্ট আর ভোল্টেজ দুটোর ফেজটা একই রকম, দুটোর ফেজটা একই রকম। হ্যাঁ, আমরা যদি একটা পিওর রেসিস্টারের ক্ষেত্রে কারেন্টটাকে স্পেসিফাই করি আর রেসিস্ট্যান্সটাকে যদি বলে দিই, তাহলে বলে দিতে পারবো ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা কত। হুম, তার কারণ কারেন্টটা বলে দেওয়া মানে কি, I0টা বলে দেওয়া আর ওমেগা টি বলে দেওয়া। তাহলে আমরা জানি যে পিওর রেসিস্টারের ক্ষেত্রে ভোল্টেজের ফেজটা কত হবে, ওমেগা টি হবে। তাহলে ভোল্টেজের অ্যামপ্লিটিউডটা V0 সমান I0 ইন্টু আর। এটাকে যদি ডায়াগ্রামেটিক্যালি দেখানো হয়, তাহলে এরকম ভাবে দেখানো যেতে পারে। হ্যাঁ, আইটিটা একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই স্ট্রেট লাইনটার যে লেন্থ, সেইটা বেসিক্যালি কারেন্টের যে অ্যামপ্লিটিউড তার সাথে কারেন্টের যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ম্যাগনিটিউড তার সাথে প্রপোর্শনাল। আর যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা তোমার ফেজটাকে রিপ্রেজেন্ট করছে উইথ রেসপেক্ট টু এ রেফারেন্স ডিরেকশন। যেমন ভাবে কোন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, যখন কোন একটা ভেক্টরকে আমরা দেখাই, কিভাবে দেখাই ভেক্টরটাকে আমরা, বাই সাম ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। একটা স্ট্রেট লাইন দিয়ে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, যে স্ট্রেট লাইনটার ম্যাগনিটিউডটা, যে স্ট্রেট লাইনটার লেন্থটা ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে প্রপোর্শনাল। আর ডিরেকশনটা কোন দিকে দেখাবো, সেইটা একটা রেফারেন্স ডিরেকশনের রেসপেক্টে দেখানো হয়। এখানেও তাই, এই যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইনটা কারেন্টটাকে রিপ্রেজেন্ট করছে। এই স্ট্রেট লাইনের লেন্থটা কারেন্টের ম্যাগনিটিউডের সাথে প্রপোর্শনাল, আর ডিরেকশনটা কোন একটা রেফারেন্স ডিরেকশনের সাথে প্রপোর্শনাল। ঠিক পাশের ডায়াগ্রামে ভোল্টেজটাকে দেখানো হয়েছে, এখানেও একটা স্ট্রেট লাইন দিয়ে দেখিয়েছি। ওকে, তোমার দুটো জিনিস ডাইমেনশনালি সমান নয়, এটা কারেন্ট এটা ভোল্টেজ, তুমি এখানে একটা আর দিয়ে মাল্টিপ্লাই করে রাখতে পারতে। কিন্তু আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে মেনলি রিলেটিভ ডিরেকশন গুলোকে দেখানো আর কি। তো যেটা বলছিলাম যে ভোল্টেজটাকে তাহলে দেখাতে পারি এগেইন উইথ এ স্ট্রেট লাইন। কারেন্ট যখন রেসিস্টারের কথা বলছি, সেই রেসিস্টারে কারেন্টের ডিরেকশন, কারেন্টের ফেজ আর ভোল্টেজের ফেজ একই রকম, সেই জন্য এই দুটোকে আমরা একই ডিরেকশনে দুটো লাইন দিয়ে দেখিয়েছি। যদি ইন্ডাক্টরের কথা বলো, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখেলে, ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা যদি সাইন ওমেগা টি হয়, তোমরা দেখেলে ভোল্টেজটা হবে কোসাইন ওমেগা টি। কারেন্টের অ্যামপ্লিটিউডটা I0, ভোল্টেজের অ্যামপ্লিটিউডটা V0 হলে V0 ইকুয়ালস টু I0 ইন্টু এক্সএল। হ্যাঁ, এক্সএলটাকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলা হয়, এটা আমরা দেখে এসেছি। ফাইন। তো এখানে যেটা দেখাতে চাইছি যে সাইন ওমেগা টি কোসাইন ওমেগা টি ইন্ডাক্টরের ক্ষেত্রে এই কারেন্ট ভোল্টেজ ফেজারটা কেমন। কারেন্ট ভোল্টেজ ফেজারটা এইরকম, আমি একটা স্ট্রেট লাইন দিয়ে এই কারেন্টটাকে দেখিয়েছি, যার ম্যাগনিটিউডটা কারেন্টের ম্যাগনিটিউডের সাথে প্রপোর্শনাল, যার ডিরেকশনটা ধরো তোমার রেফারেন্স ডিরেকশন। এবার এখানে যে ভোল্টেজটা দেখতে পাচ্ছ, ভোল্টেজটা কেউ আরেকটা স্ট্রেট লাইন দিয়ে দেখানো হয়েছে, যার লেন্থটা ভোল্টেজের ম্যাগনিটিউডের সাথে প্রপোর্শনাল। বা ডিরেকশনটার দিকে তাকিয়ে দেখো,
এর যে ডিরেকশনটা সেটা কিন্তু কারেন্টের ডিরেকশনের থেকে পারপেন্ডিকুলার। অর্থাৎ এই ডায়াগ্রামে দুটো কোয়ান্টিটির রিলেটিভ ফেজকে দেখানো হয়েছে। এখান থেকে যেটা বুঝতে পারছো, কারেন্ট আর ভোল্টেজ এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রি। শুধু তাই নয়, এখান থেকে আরো দেখতে পাচ্ছ যে ভোল্টেজটা কিন্তু লিড করছে to the current. Voltage leads the current by phase 90 degree, as we have seen in pure inductive circuit. Okay. এবার একটা ক্যাপাসিটরের কথা কনসিডার করো। ফর ক্যাপাসিটর IT equals to I0 cosine omega t আর VT equals to V0 sin omega t। কারেন্টটা যদি কোসাইন নিই তাহলে ভোল্টেজটা হবে সাইন। এখানে যদি জিনিসটাকে দেখানো হয় তাহলে এইরকম একটা পাবো, এইটা কারেন্ট, ভোল্টেজটা 90 ডিগ্রি, কিন্তু দেখো উল্টো দিকে থাকবে। এক্ষেত্রে কারেন্ট লিডস দি ভোল্টেজ বাই এ ফেজ 90 ডিগ্রি। এগুলি হচ্ছে ফেজার ডায়াগ্রাম, ফরে পিওর রেজিস্টার, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর। কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা স্যার, বলছি একদম প্রথমে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মানে এই যে আই এর আর ভি এর যে লেন্থটা, ওটা ওর ম্যাগনিটিউডকে মিন করছে তো? হ্যাঁ, মানে সাধারণভাবে তাই করা হয়, তবে এখানে আমি কিন্তু মেনলি ডিরেকশনটাকে দেখাতে চেয়েছি। কারেন্টের সাথে ভোল্টেজকে তো ডাইমেনশনালি কম্পেয়ার করতে পারবে না। তুমি যখন একটা এলআর সার্কিটে কনসেপ্টটাকে অ্যাপ্লাই করবে, ভিআর সার্কিটে, এই সিআর সার্কিটে যখন কনসেপ্টটাকে অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু এই কারেন্টটাকে রেসিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করে ডাইমেনশনালি ইকুয়েট একটা ভোল্টেজের সাথে আরেকটা ভোল্টেজ করতে পারি। আমি এখানে জাস্ট রিলেটিভ ডিরেকশনটাকে দেখাতে চেয়েছি। তুমি এখানে সাম আর দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে দেখাতেই পারতে, এখানেও তুমি আর দিয়ে মাল্টিপ্লাই করে জিনিসটাকে দেখাতে পারতে। না, এই যে আই এর লেন্থটা ভি এর লেন্থটাতে একটু বড় দেখাচ্ছে, তার মানে কি আইটা মানে না না না, অ্যামপ্লিটিউডটা কি আই এর বেশি? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় 5 অ্যাম্পিয়ার বড় না 10 ভোল্ট বড়, ক্যান ইউ অ্যানসার ইট? 5 অ্যাম্পিয়ার বড় না 10 ভোল্ট বড়, কোনটা বড় বলতে পারবে? না। তার কারণ কি, দুটো ডিফারেন্ট জিনিস, তাই না? উই ক্যান নট কম্পেয়ার কারেন্ট উইথ ভোল্টেজ। কারেন্টের সাথে তো ভোল্টেজকে কম্পেয়ার করতে পারবো না। 5 অ্যাম্পিয়ার বড় কি 10 ভোল্ট বড়, এই কোশ্চেনটার কোনো নেই, মানেই হয় না। এখানেও তাই, এইটার ম্যাগনিটিউড বেশি, এইটার ম্যাগনিটিউড বেশি, এইটা আমি দেখাতে চাইনি। আমি যেটা দেখাতে চাইছি যে এদের ফেজটা সেম, এরা একই ফেজে রয়েছে। এইখানে যেটা দেখাতে চাইছি, দুটোর ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি, ভোল্টেজটা কারেন্টকে লিড করে। পরেরটাতে দেখাতে চেয়েছি দুটোর মধ্যে ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রি, তবে কারেন্টটা এখানে ভোল্টেজ থেকে লিড করে। এই আচ্ছা, ওকে, আর কোনো কোশ্চেন? না না। ওকে, এর পরের টপিকটা হচ্ছে পাওয়ার লস ইন এসি সার্কিট। একটা অল্টারনেটিং কারেন্ট সার্কিটে পাওয়ার লস কিভাবে ক্যালকুলেট করতে হয়, এটা তোমরা হয়তো 10+2 লেভেলে দেখতে এসেছো। ইন জেনারেল কোন একটা সার্কিট যদি ড্রিভেন হয় বাই সাম অল্টারনেটিং ভোল্টেজ, আমরা দেখলাম ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে। ধরা যাক দি ভোল্টেজ ইন অ্যান এসি সার্কিট ইজ V0 sin omega t and the current is I sin omega t plus theta। একটা সার্কিট, সেই সার্কিটটা ইজ ড্রিভেন বাই অ্যান এসি, সেখানে ভোল্টেজটাকে লেখা হচ্ছে V0 sin omega t এই ফর্মুলাটা দিয়ে, আর কারেন্টটাকে লেখা হচ্ছে অ্যাজ, এটা I0 লিখতে হতো আর কি, আমার এটা টাইপিং এরর হয়েছে, কোথায় গেল, ইজ সাম I0 sin omega t। ফাইন। এবার আমরা পাওয়ার কনজিউমড ইন দি সার্কিট কত, সেইটাকে ক্যালকুলেট করতে পারি। তোমরা দেখে এসেছো যে পাওয়ার কনজিউমড ইন এ সার্কিট ইজ গিভেন বাই V ইন্টু I, রাইট? সার্কিটের মধ্যে যে কারেন্ট, সেই কারেন্টটাকে আমরা এই সার্কিটের মধ্যে যে পাওয়ার কনজিউমড হচ্ছে, সেই পাওয়ার কনজিউমড টাকে লিখতে পারি অ্যাজ V ইন্টু I। সো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার লস ইজ কারেন্ট ইন্টু ভোল্টেজ, দুটোকে মাল্টিপ্লাই করে দাও টু অবটেন অ্যাজ V0 I0 sin omega t ইন্টু sin omega t প্লাস থিটা। দেখতে পাচ্ছ যে পাওয়ার লসটা টাইম ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা যখন পাওয়ার লসের ক্যালকুলেশন করি একটা অ্যাভারেজ ভ্যালুকে ক্যালকুলেট করি। So what is the average value of this power? এই অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করতে গেলে আমরা এই কোয়ান্টিটিটাকে ইন্টিগ্রেট করব, এই কোয়ান্টিটিটার অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করব। যেমন ভাবে কোনো একটা ফাংশনের অ্যাভারেজ ভ্যালু ডিটারমাইন করা হয়, সেটা করতে গেলে আমাদের একটা সিম্পল অ্যালজেব্রা ফলো করতে হবে। সাইন এ সাইন বি,
এটা কেমন আছে, সাইন এ সাইন বি, এটাকে কিভাবে লিখতে পারি এজ কোসাইন এ মাইনাস বি মাইনাস কোসাইন এ প্লাস বি। যদি a মাইনাস বি করো দেখো কত পাবে cos থিটা, আর a প্লাস বি করলে কত পাবে কোসাইন 2 ওমেগা টি প্লাস থিটা। হ্যাঁ, এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এবার এর অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করো। সো অ্যাভারেজ পাওয়ার লস, অ্যাভারেজ ভ্যালুটা এখানে আমরা কিন্তু ফুল পিরিয়ডে করব, 1/t 0 to t pt dt। এটা করলে কি দাঁড়ায়, v0 i0 বাই 2t। এই যে জিনিসটাকে ইন্টিগ্রেট করছো, ভ্যালুটা বসিয়ে দাও। পিটি, এইটাকে যদি পিটি বলো তাহলে পিটির ভ্যালুটা বসিয়ে দাও। এখানে দেখো এই যে ফাংশনটা, এটা তো কোসাইন ফাংশন, একে যদি ফুল পিরিয়ড ইন্টিগ্রেট করো ন্যাচারালি এইটা 0 হয়ে যাবে, এইটা কন্ট্রিবিউট করবে না, কি পড়ে থাকবে cos থিটা dt। ইন্টিগ্রেট করলে হবে cos থিটা ইনটু t, tt বাদ চলে যাবে। সো ইউ উইল বি লেফট উইথ v0 i0 বাই 2 ইনটু cos থিটা। সেটাকে ফার্দার রিরাইট করতে পারি অ্যাজ v0 বাই রুট 2 i0 বাই রুট 2 ইনটু cos থিটা, অর্থাৎ vrms irms ইনটু cos থিটা। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি অ্যাভারেজ পাওয়ার লস ইন দি সার্কিট। হ্যাঁ, vrms irms ইনটু cos থিটা। দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়াল পাওয়ার কতটা লস্ট হবে সেটা শুধুমাত্র কারেন্ট বা ভোল্টেজের আরএমএস ভ্যালুগুলো দ্বারা ডিটারমাইন্ড হচ্ছে না, রাদার এই cos থিটা ফ্যাক্টরটা দ্বারা ডিটারমাইন্ড হচ্ছে। এই cos থিটা ফ্যাক্টরটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। cos theta is called the power factor. হ্যাঁ, এই cos theta টা ডিটারমাইন্ড বাই দি ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। আবার এই ফেজ ডিফারেন্সটা থিটাটা ডিটারমাইন্ড বাই দি সার্কিটটা কেমন, সার্কিটে কি কি এলিমেন্ট রয়েছে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর কেমন ভাবে কানেক্টেড, তার উপরে ডিপেন্ড করবে থিটা ভ্যালুটা কত। তো খুব সিম্পল ওয়েতে যদি জিনিসটাকে বলতে চাই, যদি একটা পিওর রেসিস্টিভ সার্কিট হয়, পিওর রেসিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ এই দুটো একই ফেজে থাকে। কাজেই পিওরলি রেসিস্টিভ সার্কিটের ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার লসটা সিম্পলি ভিআরএমএস ইনটু আইআরএমএস, পাওয়ার ফ্যাক্টর cos থিটা ইকুয়ালস টু 1 ইন দ্যাট কেস। যদি একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট বলি বা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট বলি, পিওরলি ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ সার্কিটে থিটা ভ্যালুটা হয় π/2। কারেন্ট আর ভোল্টেজ এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা π/2, প্লাস π/2 কি মাইনাস π/2 ইট ডাজ নট ম্যাটার। হ্যাঁ, ফেজ ডিফারেন্সটা হচ্ছে π/2। তাহলে cos থিটা ভ্যালুটা কত, 0, পাওয়ার ফ্যাক্টরটা 0, তাহলে অ্যাভারেজ পাওয়ার লস ইকুয়ালস টু 0। তাহলে আমরা কনক্লুড করতে পারি যে পিওর ইন্ডাকটিভ সার্কিট বা পিওর ক্যাপাসিটিভ সার্কিটে বিকজ কারেন্ট আর ভোল্টেজ differ by a phase 90 degree, no power is consumed on an average in the circuit. তাহলে এখানে যে কারেন্টটা ড্রিভেন হয় সেই কারেন্টটা কিন্তু কোনো পাওয়ার কনজিউম করে না, এই জন্য এই কারেন্টটাকে ওয়াটলেস কারেন্ট বলা হয়। এই কারেন্টটাকে ওয়াটলেস কারেন্ট বলা হয়। সাধারণভাবে কোনো সার্কিটে যদি এইরকম ইন্ডাক্টর ক্যাপাসিটর রাখা হয়, দ্যাট রিডিউসেস দি পাওয়ার ফ্যাক্টর বিলো 1। যদি পিওরলি রেসিস্টিভ সার্কিট হয় সেখানে কারেন্ট ভোল্টেজ ফেজ রিলেশনশিপটা কি 0, ফেজ ডিফারেন্স থাকে না, থিটাটা 0, পাওয়ার ফ্যাক্টরটা 1, দ্যাট ইজ দি ম্যাক্সিমাম ভ্যালু। অন দি আদার হ্যান্ড আমরা অন্য যে কোনো সার্কিট, সেখানে যদি ইন্ডাক্টর ক্যাপাসিটর এইগুলো থাকে, দ্যাট উইল রিডিউস দি পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, cos থিটার ভ্যালুটা 1 এর থেকে কম, সো দ্যাট উইল রিডিউস দি অ্যাভারেজ পাওয়ার লস। এই জন্য এটা এনকারেজড যে সার্কিটের মধ্যে রেজিস্টার পরিবর্তে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর এইগুলোর ইউজটাকে বাড়াতে, তাতে করে পাওয়ার লসটা সার্কিটের মধ্যে কিছুটা কম হবে। বলো এখান পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে। হ্যালো, না স্যার নেই। এগুলো সবাই পড়েছো তোমরা? হ্যাঁ, নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ পড়েছি স্যার পড়েছি। সবই পড়েছো, বিশেষ কিছু বলার নেই। এখানে কিছু একটা জিনিস জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, এক্সপ্লেন করতে পারবে যে মানে একটা যদি পিওর ইন্ডাকটিভ সার্কিট হয়, আমি বলছি অ্যাভারেজ পাওয়ার লসটা 0, বাট দি কারেন্ট ইজ ড্রিভেন ইন দি সার্কিট, এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবে? বা একটা ক্যাপাসিটিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, এখানে তোমার অ্যাভারেজ পাওয়ার লসটা 0, কিন্তু কারেন্টটা ফ্লো করছে, তার মানে জিনিসটা কিভাবে হচ্ছে? যখন একটা ক্যাপাসিটিভ সার্কিটের কথা বলছি, ক্যাপাসিটরটা কি বলতো, ক্যাপাসিটরের মধ্যে যখন ভোল্টেজটা ভ্যারি করছে, ক্যাপাসিটরের একপাশে পোটেনশিয়াল ডিফারেন্সটা, কোন একটা প্লেটে ধরো পোটেনশিয়াল ডিফারেন্সটা পজিটিভ,
তাহলে ক্যাপাসিটরের সেই প্লেটে কি চার্জগুলো স্টোরড হচ্ছে, ক্যাপাসিটরের ওই প্লেটটায় চার্জগুলো স্টোরড হচ্ছে, তার মানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইজ স্টোরড উইদিন দি ক্যাপাসিটর ইন দি পজিটিভ হাফ সাইকেল অফ দি অ্যাপ্লাইড ভোল্টেজ। যে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করা হয়েছে তার যে পজিটিভ হাফ সাইকেল, সেই পজিটিভ হাফ সাইকেলে ক্যাপাসিটরের মধ্যে ইলেকট্রিক এনার্জিটা স্টোরড হয়েছে। আর ঠিক তার পরের হাফ সাইকেলটায় সে T/2 থেকে T এই ইন্টারভ্যালটায় যে এনার্জিটা স্টোর ছিল সেই এনার্জিটাই কিন্তু ড্রাইভ করছে কারেন্ট, সার্কিটের মধ্যে কারেন্টটাকে ড্রাইভ করছে। তাহলে অন অ্যান অ্যাভারেজ আমরা দেখছি কোনো রকম পাওয়ার লস হচ্ছে না, একটা হাফে এনার্জিটা স্টোর হচ্ছে, পরের হাফে সেই এনার্জিটা তোমার কারেন্টটাকে ড্রাইভ করছে। ক্যাপাসিটরের প্রথম হাফটায় এনার্জিটা স্টোর হচ্ছে, পরের হাফে এনার্জিটা লস্ট হচ্ছে ক্যাপাসিটর থেকে। একদম একই রকম জিনিস ইন্ডাক্টরের ক্ষেত্রে হয়। যদি একটা পিওর ইন্ডাক্টরের কথা কনসিডার করি, একটা পিওর ইন্ডাক্টরে ইন্ডাকটিভ এনার্জি স্টোর হয় যার ভ্যালুটা হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার এইটার সাথে সমান, হাফ এল আই স্কোয়ার এটার সাথে সমান। ক্যাপাসিটরের এনার্জি তোমরা জানো হাফ সিভি স্কোয়ার, না, হাফ ইন্টু সিভি স্কোয়ার ক্যাপাসিটরের এনার্জি। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জিটা হচ্ছে হাফ ইন্টু এল আই স্কোয়ার। কাজে পজিটিভ যে হাফটা, সেই পজিটিভ হাফটার মধ্যে ইন্ডাক্টরের মধ্যে বা কোনো একটা হাফে ইন্ডাক্টরের মধ্যে এই এনার্জিটা স্টোর হচ্ছে, আর তারপরের হাফে এই এনার্জিটা ডিসিপেটেড হচ্ছে। রেসিস্টরের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কোনো রকম এনার্জি স্টোরের ব্যাপারই নেই। রেসিস্টরের ক্ষেত্রে যেটা হয় শুধুমাত্র লস, যেটাকে আমরা জুল লস বলে থাকি। হ্যাঁ, হিটিং হয়, জুল হিটিং হয়, জুল হিটিং এর থ্রুতে এনার্জিটা লস্ট হয়ে যায়, ইলেকট্রিক এনার্জিটা অন্য ফর্ম অফ এনার্জিতে কনভার্টেড হয়ে যায়। সেটা তো আর রিভার্সিবল প্রসেস নয়, সেটাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। সেই জন্য অন এন অ্যাভারেজ রেসিস্টরের মধ্যে কিন্তু সবসময় একটা পাওয়ার লস থাকে। যদি একটা পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটরের কথা কনসিডার করি, ওভার এ ফুল সাইকেল, over a full period there is no পাওয়ার লস, এফেক্টিভ কোনো রকম পাওয়ার লস হয় না। ওকে, এবার কোনো ইন্ডাক্টরই তো পিওর ইন্ডাক্টর না। ইন্ডাক্টরটা বানাতে গেলে কি আমার একটা ওয়্যার লাগছে, সেই ওয়্যারটা রেসিস্ট্যান্স রয়েছে। সুতরাং একটা ইন্ডাক্টর কামস উইথ ইন্ডাকট্যান্স ইন সিরিজ উইথ এ রেসিস্ট্যান্স। যে কোনো ইন্ডাক্টর একটা ইন্ডাকট্যান্স এবং একটা রেসিস্ট্যান্স এর সিরিজ কম্বিনেশন হিসেবেই অ্যাপিয়ার করে। সুতরাং ইন্ডাক্টরের মধ্যে পাওয়ার লস কিছুটা হয়ই আর কি। প্র্যাকটিক্যালি যদি আমরা বলি একটা ইন্ডাক্টরের মধ্যে কিছুটা পাওয়ার লস হবেই। এটাই আরএমএস ভ্যালুর সিগনিফিকেন্স তোমাদের মনে আছে? আরএমএস ভ্যালুটা ফিজিক্যালি কি সিগনিফাই করে? সিগনিফিকেন্স অফ আরএমএস ভ্যালু, স্যার ওই যে আমাদের হাউস লাইনে যে কারেন্ট গুলো সে কারেন্ট গুলো আরএমএস ভ্যালুর আরএমএস ভোল্টেজটা আসে। আরএমএস ভ্যালু ফিজিক্যালি কি সিগনিফাই করে? আরএমএস ভ্যালুটা ফিজিক্যালি তোমার ইকুইভ্যালেন্ট ডিসি কে সিগনিফাই করে। হ্যাঁ, ধরো কোন একটা রেজিস্টরের কথা বলছি, একটা রেজিস্টরের মধ্যে একটা ডিসি কারেন্ট পাঠানো হচ্ছে, তাহলে কি ওভার সাম টাইম ইন্টারভ্যাল একটা পাওয়ার লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে, একটা পাওয়ার লস হচ্ছে। একটা রেজিস্টরের মধ্যে যদি ডিসি পাঠানো হয়, ডাইরেক্ট কারেন্ট পাঠানো হয়, একটা পাওয়ার লস হচ্ছে। এবার আমি যদি একটা অল্টারনেটিং কারেন্ট পাঠাই তাহলেও পাওয়ার লস হবে, কিন্তু অল্টারনেটিং কারেন্ট পাঠালে যে পাওয়ার লস হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে গেলে একটা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সেটা ক্যালকুলেট করতে গেলে আমাদের একটা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, একটা অল্টারনেটিং কারেন্ট যখন রেজিস্টরের মধ্যে দিয়ে পাঠানো হয়, যে অ্যাভারেজ পাওয়ার লসটা হয় সেইটার ভ্যালুটা কত দেখতে পেলে? সেইটার ভ্যালুটা দেখতে পেলে ভিআরএমএস আইআরএমএস, সেইটার ভ্যালুটা দেখতে পেলে ভিআরএমএস আইআরএমএস। ভিআরএমএসটাকে আবার কিভাবে লিখতে পারি? আইআরএমএস বাই আর, অর্থাৎ এক্সপ্রেশনটাকে লিখতে পারি আইআরএমএস স্কোয়ার বাই আর, আইআরএমএস স্কোয়ার বাই আর। খেয়াল করে দেখো, আমরা যদি এই আইআরএমএস এর সমান ম্যাগনিটিউডের একটা ডিসি পাঠাতাম, আইআরএমএস ভ্যালুটার সমান ভ্যালু যদি একটা ডিসি পাঠাতাম, তাহলেও এর মধ্যে দিয়ে কতটা পাওয়ার লস হতো? ওই আইআরএমএস স্কোয়ার বাই আর এই পরিমাণ পাওয়ার লস হতো। বুঝতে পারলে কি বলতে চাইলাম? একটা রেজিস্টর রয়েছে, সেই রেজিস্টরের মধ্যে দিয়ে তুমি অল্টারনেটিং কারেন্ট পাঠাচ্ছ, দেখলে অ্যাভারেজ পাওয়ার লস থ্রু দি রেজিস্টর ইজ আইআরএমএস স্কোয়ার বাই আর। তাহলে এই আইআরএমএস টা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট ডিসি কে বোঝায়।
that will produce same power loss through the resistor. IRMS টা একই রকম স্যার পাওয়ার লসকে রিপ্রেজেন্ট করবে আর কি। হ্যাঁ, এই IRMS টা মোর সিগনিফিক্যান্ট ইন দি কনটেক্সট অফ অল্টারনেটিং সার্কিটস। আমরা সাধারণভাবে মিটার দিয়ে যেগুলোকে মাপি সেটা কিন্তু আরএমএস ভ্যালুটা কি মাপি। তোমরা সেই ছোটবেলায় পড়েছিলে যে তোমার 220 ভোল্ট ডিসি আর 220 ভোল্ট এসি কোনটায় বেশি শক লাগবে, তাই তো? 220 ভোল্ট ডিসি বলতে কি বোঝায়? 220 ভোল্ট এসি বলতে 220 ভোল্ট আরএমএস ভ্যালুটাকে বোঝায়। 220 ভোল্ট এসি এই কথা অর্থ হচ্ছে কারেন্টের আরএমএস ভ্যালুটা হচ্ছে 220 ভোল্ট, রাইট? তাহলে সেই হ্যাঁ। কারেন্টের পিক ভ্যালু কত? √2 টাইমস 220, সেটা কত? 311 না কত এরকম হয়। কাজেই আমরা যখন 220 ভোল্ট ডিসি কে টাচ করছি, ম্যাক্সিমাম কারেন্ট যেটা আমি ফিল করছি দ্যাট ইজ ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা আমি ফিল করছি দ্যাট ইজ 220 ভোল্ট। অন দি আদার হ্যান্ড 220 ভোল্ট ডিসি কে যখন আমি টাচ করছি আমি কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজটা ফিল করছি অ্যারাউন্ড 311 ভোল্ট। হ্যাঁ, সুতরাং এসির ক্ষেত্রে শকটা আরো বেশি হবে। যেগুলো মাল্টিমিটার, তোমরা ল্যাবে মাল্টিমিটার ইউজ করে থাকো, এই মাল্টিমিটার গুলো যখন এসি মাপে সেই এসি গুলো কিন্তু জাস্ট আরএমএস ভ্যালুটাকেই ডিসপ্লে করে। হ্যাঁ, আমরা যখন মাল্টিমিটার দিয়ে ল্যাবরেটরিতে অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্ট গুলোকে মাপি সেইগুলো সব তোমার আরএমএস ভ্যালুকে ডিসপ্লে করে। এমন একটা ডিভাইস, এমন একটা ইনস্ট্রুমেন্টের নাম বলতে পারবে দ্যাট মেজার্স simultaneously the amplitude or peak to peak value and frequency of the AC? একটা এসির সাইমালটেনিয়াসলি যদি অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সিকে মাপতে হয় তার জন্য ডিভাইস রয়েছে। সেই ডিভাইসটার নাম জানো? সেগুলো ল্যাবরেটরিতে আছে আমাদের। No, sir. দেখোনি কেউ? No, sir. ক্যাথোড রে অসিলোস্কোপ, সিআরও। ক্যাথোড রে অসিলোস্কোপ, সিআরও নামটা শুনেছো? আমাদের দেখিয়েছিল। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ক্যাথোড রে অসিলোস্কোপ, হ্যাঁ, ক্যাথোড রে অসিলোস্কোপে আমরা একটা অল্টারনেটিং ভোল্টেজকে ডাইরেক্ট দেখতে পাই। সেই ভোল্টেজটা শেপটা কেমন হবে খুব সুন্দরভাবে দেখা যায়। যেখান থেকে আমরা ডাইরেক্ট রিড করতে পারি সেই ভোল্টেজটার পিক টু পিক ভ্যালু কত, বা ভোল্টেজটার অ্যামপ্লিটিউড কত, সেই ভোল্টেজটার ফ্রিকোয়েন্সি কত। হ্যাঁ, এটাকে অসিলোস্কোপ, ক্যাথোড রে অসিলোস্কোপ বা সিআরও বলা হয়। হ্যাঁ, সিআরও দিয়ে এই জিনিসটা দেখা যায়, এই আর কি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন বলো?